আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, সিজন 2, পর্ব 3। লেখনীতে ফারজানা মনি। বন্যার চোখ দুটো বন্ধ, কিন্তু অন্যদিকে তার ভিলেন তার বন্ধ চোখেই তাকিয়ে আছে। হঠাৎ বাস পড়ার শব্দে বন্যা ভয়ে চোখ খুলে দেখল তার সামনে তানভীর দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। বন্যা আরও বেশি ভয় পেয়ে তানভীরকেই জড়িয়ে ধরল। তানভীর হাসল, তার শখের নারীকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, বন্যা, তোমাকে আজ বন্যা ফুলের মতো লাগছে। জানো, ছোটবেলা যখন নানুর বাড়িতে যেতাম তখন আমরা সব কাজিনরা ঘুড়ি উড়াতে যেতাম। তখন দেখতাম একটা বড় গাছে সাদা সাদা ফুল ফুটতো। নাম জানতাম না, কিন্তু ভালো লাগতো। একদিন নানুর কাছে জানতে চাওয়াই নানু বলল, এটা বন্যা ফুল। আজ সাদা শাড়িতে তোমাকে সেই ফুলের মতো লাগছে, যা দেখে আমি মুগ্ধ হয়েছি বহুবার। বন্যা তানভীরের কথা শুনে বুক থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। তানভীর বন্যার নরম দুহাত তার হাতে মুঠোবন্দি করে কণ্ঠে মাদকতা নিয়ে বলল, বন্যা ফুল, তুমি কি জানো কত রাত জেগেছি তোমাকে আপন করে পাওয়ার অপেক্ষায়। দিনের পর দিন আকুল হয়ে ছুটে গেছি তোমার ভার্সিটিতে, তোমার গলিতে, তোমাকে এক নজর দেখার অপেক্ষায়। সেই তুমি অবশেষে আমার হলে। তানভীর নেশাক্ত কণ্ঠে বলল, খুব ভালোবাসি বন্যা ফুল। বৃষ্টি বাড়ছে, দুজনেই পুরো ভিজে গেছে। বন্যা তানভীরের হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে দৌড়ে ছুটে গেল ছাদের মাঝখানে। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টির টুপটাপ শব্দের সাথে বন্যার পায়ের নুপুরের ছন্দ যেন তানভীরের কানে সুরের ঝংকার তুলছে। সাদা শাড়িটি বন্যার গায়ে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। তানভীর এক মুহূর্ত তাকিয়ে চোখ সরিয়ে নিল। তারপর ভাবল, ও তো আমার বন্যা ফুল, একান্তই আমার নিজস্ব। বন্যা প্রবল বৃষ্টির মাঝে ছাদের মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, ভালোবাসি ভিলেন, খুব খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার এই 20 বছরের জীবনের হৃদয়ে যত ভালোবাসা সঞ্চিত করেছি সবটা আমি তোমায় দিতে চাই। তানভীর বন্যাকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। মুহূর্তেই বন্যার সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল। শরীরটা তার কাঁপছে। তানভীর বন্যার বৃষ্টি ভেজা চুলের ঘ্রাণ নেওয়ার মগ্ন। হঠাৎই বন্যা সামনে ঘুরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল। তানভীর বন্যার সদ্য ভেজা নরম কোমল ঠোঁটে ঠোঁট ডোবালো। বন্যা আবেশে চোখ বন্ধ করে আছে। হঠাৎ বন্যা নিজেকে শূন্যে অনুভব করল। চোখ মেলে দেখল তানভীর তাকে কোলে তুলে রুমে নিয়ে যাচ্ছে। মেঘ, আহিয়ার আব্বু, আপনি কোথায়? লোডশেডিং বুঝতে পেরে আবির তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে। বলল, এই তো আমি চলে এসেছি, তুমি ভয় পেও না। মেঘ বলল, ফোনের ফ্ল্যাশটা অন করুন প্লিজ। আবির বলল, কিভাবে করব, তুমি তো আমায় জড়িয়ে ধরে আছো। মেঘ, আসলে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে বাহিরে, আমার ভয় লাগছে খুব। আবির একটু হাসল। হাত বাড়িয়ে পাশে টেবিলে থাকা মাটির প্রদীপগুলো জ্বালালো। মেঘ তো অবাক, রুমে মাটির প্রদীপ কিভাবে আসলো। মেঘের প্রশ্নে আবির বলল, তানভীরের রুম সাজানোর জন্য বেশি করে আনিয়েছিলাম, সেখান থেকে তোমার জন্য এনেছি। মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আহিয়ার আব্বু, আপনার মতো করে আমায় কেউ বোঝে না। আবির আবারও হাসল। মেঘের হাসি মুখ দেখলে তার মুখে সহসায় হাসি ফুটে ওঠে। মনে হয় আবিরের প্রাণ হাসছে। অন্ধকারে মিম ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিচতলায় মায়ের রুমে যাচ্ছে। হঠাৎই কেউ তার মুখ চেপে ধরেছে। মিম ভয়ে অজ্ঞান প্রায়, চিৎকার করতে পারছে না। অন্ধকারে সে বুঝতে পেরেছে পুরুষদেহী লোকটা তাকে সিঁড়ি বেয়ে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। মিম কাঁপছে, তার মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ আমাকে বাঁচাও, বাসায় মনে হয় ডাকাত পড়েছে। আচ্ছা, আমাকে কি ছাদ থেকে ফেলে দিবে নাকি ছাদে পাইপ বেয়ে কিডন্যাপ করে নিয়ে যাবে? ভাবতেই মিমের সারা শরীর কাঁপছে। ছাদে এসেই মুখের ওপর থেকে হাতটা আলগা হলো। মিম হাতটা সরিয়েই চিৎকার দিল, আব্বু, ভাইয়া। হঠাৎ একটা হাত মুখটা আবারও চেপে ধরল। পেছন থেকে হিসিয়ে বলল, চুপ, আমি আরিফ, ভয় পেও না, বলে আরিফ হাত সরিয়ে নিল। মিম দীর্ঘশ্বাস ফেলে বলল, আরিফ ভাইয়া আপনি? আরিফ নিশ্চুপ, এক দৃষ্টিতে মিমের বৃষ্টি ভেজা মুখের দিকে তাকিয়ে আছে। মিম, কথা বলছেন না কেন? এত বৃষ্টিতে আমাকে ছাদে কেন আনলেন? আরিফ এখনও চুপ, আজ কোনো কথাই নেই তার মুখে। মিম, কি হলো আরিফ ভাইয়া? অন্য সময় তো মুখে কথার খই ফোটে, আজ কোনো কথা বলছেন না কেন? আরিফ চুপচাপ মিমের দিকে এক পা আগালো। আরিফ এক পা করে মিমের দিকে এগোচ্ছে। মিমও এক পা করে পেছনের দিকে পেছোচ্ছে। মিম কিছুটা ভীতু চোখে আরিফের দিকে তাকালো। কাপা কণ্ঠে বলল,
আরিফ ভাইয়া, কি হলো? কেন এনেছেন বলবেন তো? আরিফ স্থির চোখে মিমের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে আছে। বলল, মিম, তুমি ভয় পেও না। তোমার অসম্মান হবে এমন কিছু আমি করব না। আমি তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই, বলেই চলে যাব। মিম, এমন কি বলবেন যার জন্য এত রাস্তায় বৃষ্টির মধ্যে ছাদে নিয়ে আসতে হলো? আমাকে যেতে দিন, কেউ দেখলে সমস্যা হবে। আরিফ মোহনীয় দৃষ্টিতে মিমের বৃষ্টি ভেজা মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো কিছু বলছে, যা আরিফ মুখ ফুটে বলতে পারছে না। হঠাৎ আরিফ মিমের দু গালে দু হাত রেখে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, মিম, আমার জীবনে তুমি সেই ব্যক্তি যাকে দেখলে মুহূর্তেই আমার হৃদস্পন্দন বেড়ে যায়, যাকে এক মুহূর্ত দেখার তৃষ্ণা আমার হৃদয়কে ব্যাকুল করে, যার জন্য নানান অজুহাতে এই খানবাড়িতে আমি বারংবার ছুটে আসি। মিম, তুমি সত্যিই জানো না, তুমি হাসলে তোমার ওই চোখ দুটো হাসে, তোমার ওই সমুদ্রের মতো গভীর চোখের চাহনি দেখে আমার হৃদয় ঘায়েল হয় প্রতিক্ষণে প্রতি মুহূর্তে। আমার চোখে তুমি এক ভয়ঙ্কর সুন্দরী, যার মোহে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমার হৃদয়ের রানী, তুমি কি আমার হবে? থাকবে সারা জীবন আমার সাথে? দুজন হাতে হাত রেখে পথ চলবো একসাথে। কথা দিচ্ছি, কোনো অভিযোগ করার সুযোগ দিব না। ভালোবাসি, ভীষণ ভালোবাসি, খুব 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 ভালোবাসি। মিম নিশ্চুপ, সে অবাক, কিন্তু তার চোখ দুটো শান্ত। মিম শান্ত দৃষ্টিতে আরিফের মুখ পানে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে যাচ্ছে সব তার মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছে। মিম কিছুই বলছে না। এটা দেখে আরিফ তার দু কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল, মিম, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কি উপলব্ধি করছো এই হৃদয়ের ব্যাকুলতা? মিমের মনে হয় কিছুটা হুঁশ ফিরল। বলল, ভাইয়া, কি বলছেন এসব? আমার খুব ভয় করছে, আমাকে যেতে দিন প্লিজ। বলেই মিম গেটের দিকে পা বাড়ালো। পেছন থেকে আরিফ তার এক হাত ধরে বলল, চলে যাচ্ছে যাও, পালাচ্ছ পালাও, কিন্তু যত দূরেই পালাও তুমি কিন্তু আমারই। আমি যতটা শান্ত, তোমাকে ছাড়া আমি ততটাই ভয়ঙ্কর। আরিফ হাতটা ছাড়তেই মিম দৌড়ে ছুটে পালালো রুমের দিকে। ঠাস করে রুমের দরজা বন্ধ করে মিম দরজায় কাঠ ঠেকিয়ে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। তার হাত পা থরথর করে কাঁপছে। কি হচ্ছে এসব? মিম কিছুটা আরিফকে পছন্দ করলেও সে কখনো এমন কিছু আশা করেনি মোটেও। মিমের কিশোরী হৃদয় আরিফের মোহমায়ায় আটকে গেছে, কিন্তু তা সে কি করে স্বীকার করবে আরিফের কাছে? ভাবতেই তার লজ্জায় মরিমরি অবস্থা। তাছাড়া ফ্যামিলি কি মানবে? ভাইয়ারা কি কখনো মানবে? ভাবতে ভাবতে মিম ফ্লোরে শুয়ে পড়ল। আরিফকে নিয়ে এখন লজ্জা, সাথে সাথে মিমের ভয়ও কাজ করছে। আজ আরিফের কয়েকটা কথা শুনে মনে হয়েছে আরিফ মিমকে ঠান্ডা স্বরে হুমকি দিয়েছে। কি করবে সে? ভাবতেই তার মাথা ঘুরে যাচ্ছে। ভাবতে ভাবতে ক্লান্ত মস্তিষ্কে নিয়ে মিম ফ্লোরেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। ফজরের আজান পড়ছে চারদিকে। তানভীর বন্যার মাথায় হাত বুলিয়ে ডাকছে, বন্যা, বন্যা ফুল, ওঠো, ফজরের আজান দিচ্ছে। বন্যা ঘুমো ঘুমো চোখে তাকিয়ে দেখলো সামনে তানভীর তার মুখের দিকে ঝুঁকে আছে। আ বলে চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসলো। শরীরের দিকে তাকিয়ে দেখলো একটা টি শার্ট পরা। এই টি শার্টটি কার সে নিজেও জানে না। ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি এখানে কি করেন? আমার বাড়িতে এত রাতে কিভাবে ঢুকলেন? আমাকে চেঞ্জ করিয়েছে কে? বেচারা তানভীর হতভম্ব মুখ নিয়ে তাকিয়ে আছে। এ কি হলো? তার বউ এ কি বলছে? তানভীর নিজেকে কিছুটা শান্ত করে বলল, বন্যা ফুল, তুমি কি ভুলে গেছো গতকাল আমাদের বিয়ে হয়েছে? তুমি এখন আমাদের বাড়িতে। বন্যা স্তব্ধ হয়ে গেল। ঠিকই তো, সে তো এখন খানবাড়িতে। তানভীর তার স্বামী। বন্যা আস্তে আস্তে বলল, ইয়ে মানে, আসলে আপনি যেভাবে মুখের উপরে ঝুঁকেছিলেন আমি তো ভয় পেয়েছিলাম, আর হঠাৎ করে ঘুম ভাঙায় সব গুলিয়ে ফেলেছিলাম। তানভীর হাসলো, ঠিক আছে, নো প্রবলেম। এখন গোসলে যাও, চারদিকে আজান পড়ছে, এসে ফজরের নামাজ আদায় করো। আমি মসজিদে যাচ্ছি। বন্যা বলল, ঠিক আছে। মনে মনে আওড়াচ্ছে, ভিলেনের বাচ্চা ভিলেন। আমার সারা শরীর ব্যথায় টনটন করছে। সব দোষ এই ভিলেনের। ভাবতে ভাবতে বন্যা গোসলে ঢুকলো। সকাল 8টা বাজে। খানবাড়ির ডাইনিং টেবিলে সবাই সকালের নাস্তা করছে। আজকের নাস্তাটা বন্যা নিজেই তৈরি করেছে। আবির, আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সবাই তৈরি হয়ে নেমেছে অফিসে যাওয়ার জন্য। তানভীর ছুটি নিয়েছে 1 সপ্তাহের জন্য। হঠাৎ মেঘের শরীরটা খারাপ লাগায় মেঘ তাড়াহুড়ো করে রুমে চলে যায়, যা আবির স্পষ্টভাবে খেয়াল করলো। সেও তাড়াহুড়ো করে নাস্তা সেরে রুমের দিকে যাচ্ছে।
আলী আহমেদ খান বলল, কিরে আবির, অফিসে যাবি না? উপরে যাচ্ছিস যে? আবির, তোমরা সবাই চলে যাও আব্বু, আমি একটু পর আসছি। বলে আবির রুমের দিকে গেল। রুমে ঢুকে দেখে কেউ নেই, কিন্তু ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। আবির সামনে এগিয়ে যেতেই দেখলো ওয়াশরুমের দরজাটা খোলাই আছে। মনে হচ্ছে মেঘ বমি করছে। আবির ছুটে ভেতরে গেল, গিয়ে মেঘকে ধরলো, তার মাথায় পানি দিয়ে তারপর তাকে রুমে নিয়ে শুইয়ে দিল। আবির চিন্তিত, এই কয়টা দিনে মেঘের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চেহারায় কয়েকটা ব্রণ উঠেছে। আবির মেঘের দুর্বল চেহারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মেঘ চোখ খুলে বলল, আহিয়ার আপু, আপনি কেন এত চিন্তা করছেন? আমার কিছুই হয়নি। আম্মু বলেছে এ সময় মেয়েদের একটু এরকম হয়। আবির চুপ হয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। মেঘকে সে এই অবস্থায় দেখতে পাচ্ছে না, কিন্তু তার কিছুই করার নেই, কারণ এই রোগের কোনো ঔষধ তার জানা নেই। মেঘ হঠাৎ ফিক করে হেসে দিল। আবির ভ্রুদয় কুঁচকে তাকিয়ে আছে, বলল, হাসছো কেন? মেঘ, আচ্ছা আহিয়ার আপু, আমার একটু অসুস্থতা শুনে তুমি যে এতটা ব্যাকুল হও, যদি আহিয়া হওয়ার সময় আমি মারা যাই? আবির চমকে উঠে দাঁড়ালো। মেঘ আবিরের রক্তচক্ষু দেখে ভয়ে ভয়ে বলল, না মানে এমনি বলেছি। আবির, নেক্সট টাইম এমনিও বলবি না। আবির মেঘের কপালে একটা চুমু দিয়ে বলল, তোমার কি এখন একটু ভালো লাগছে? আমি কি অফিসে যাব নাকি আজকে ছুটি নিয়ে বাড়িতে থাকবো? মেঘ, আপনি যান, আমি ঠিক আছি। আবির মেঘের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে রওনা হলো। আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। বন্যা, নরদিনী, রুমে আসবো? মেঘ, মজা নিচ্ছিস? আমার রুমে আসার জন্য তোর কি পারমিশনের প্রয়োজন আছে? বন্যা হাসলো, ভেতরে ঢুকতে ঢুকতে পড়ল, এটা তো আর তোর একলা রুম না, এটা আমার শ্রদ্ধেয় বড় ভাসুরের রুমও বটে। এ পর্যায়ে মেঘ হাসলো। বন্যা, তোর শরীর এখন কেমন? মেঘ, ভালো, আগে তোর খবর বল। বন্যা, আমার কি খবর? মেঘ, এই যে আমার ভাই, তোর ঠিকমতো খেয়াল আদর যত্ন রাখছে কিনা? বন্যা, তোর যে ভাই, দেখলেই মনে হয় সারাদিন মাথায় করে এক বস্তা রাগ নিয়ে হাঁটে। মেঘ, কেন বেবি, ভাইয়া কি তোমায় ভালোবাসে না? বন্যা, খুব ভালোবাসে। মেঘ আর বন্যা কথা বলছে, তার মাঝেই তো পাশের রুম থেকে তানভীর বন্যাকে ডাকছে। বন্যা রুমের দিকে গেল, বলল, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। বন্যার কথা শুনে তানভীর একটু হাসলো, পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বন্যা ফুল, তুমি কোথায় গিয়েছিলে? বন্যা কিছুটা লাজুক হয়ে মাথাটা নেতিয়ে রেখেছে। তানভীর তার কানে একটা চুমু দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও, আমরা আজকে বিকেল 5টায় বান্দরবন যাচ্ছি। বন্যা তার বড় বড় চোখ দুটিকে গোল গোল করে তাকিয়ে আছে। তানভীরের অভিব্যক্তি বোঝার সাধ্য তার নেই। বন্যা, হঠাৎ বান্দরবন কেন? কয়েকদিন পর গেলেও তো চলতো। তানভীর, কেন, কোনো সমস্যা? বন্যা, না মানে মেঘের শরীরটা ভালো নেই, এই সময় বাড়ি থেকে বের হওয়া কেমন দেখায় যেন। তানভীর, সমস্যা নেই, ভাইয়া বলেছে যেতে। বন্যা, আবির ভাই যেতে বলেছে? তানভীর, আমাদের জন্য 7 দিনের হানিমুন প্যাকেজ ভাইয়াই ঠিক করেছে। এটা আমায় ভাইয়া গিফট করেছে। বলেই পকেট থেকে 2টা 7 দিনের হানিমুন প্যাকেজের বান্দরবনের টিকিট মেলে দেখালো। বন্যা মৃদু হাসলো, বলল, আমি মনে হয় পৃথিবীতে প্রথম নতুন বউ যে ভাসুরের হাত থেকে হানিমুনের টিকিট পেয়েছি। বিকেল 3টা বাজে। মিম সোফার রুমে বসে টিভি দেখছে। তখনই বাইকের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকালো। তাকিয়ে দেখলো আবির এসেছে। আবির ভাইয়াকে দেখে সাথে সাথে টিভিটা অফ করে দিয়ে নিজের রুমের দিকে ছুটলো। আবির ভাইয়া দেখলেই নিশ্চয় এখন ধমক দেবে, বলবে, দুপুরবেলা টিভি রুমে কি করছিস? মালিহা খান, হালিমা খান, আকলিমা খান, মেঘ ও আদি সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছে। নিচে কাউকে না দেখে আবির সরাসরি নিজের রুমের দিকে গেল। যাওয়ার সময় তানভীরের রুমটার দিকে চোখ পড়ল। দরজাটা ভিড়ানো। তানভীরের সাথে একটু দেখা করা প্রয়োজন, কিন্তু এখন তো সরাসরি আর তানভীরের রুমে ঢোকা যাবে না। এখন তানভীর ছাড়া ওই রুমে বন্যাও থাকে। তাই আবির নিজের রুমের দিকে গেল। আবির রুমের দরজাটা মৃদু ধাক্কা দিল। সামনে তাকিয়ে দেখলো বিছানায় তার মেঘ শুয়ে শুয়ে উপন্যাসের বই পড়ছে। কিন্তু এ কি, মেঘ বই পড়ছে আর কাঁদছে কেন? আবির ছুটে গেল মেঘের দিকে। কি হয়েছে তোর মেঘ? মেঘ আবিরের শব্দ পেয়ে চোখ তুলে তাকালো। আবির মেঘের রক্তলাল চোখের দিকে তাকিয়ে উত্তাল কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কে কি বলেছে? বল আমায়। কিরে, কথা বলছিস না কেন? মেঘ আবিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। আবির তো মেঘের কান্না দেখে স্তব্ধ হয়ে গেছে। কি হয়েছে তার মেঘের? কেন সে এভাবে কাঁদছে?
আবির বারবার মেঘকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর, বলবি তো? অসুস্থ লাগছে? ডাক্তার ডাকবো? কিরে মেঘ, কথা বল। মেঘ কাঁপা কাঁপা আঙুলে উপন্যাসের বইয়ের দিকে দেখিয়ে দিল। আবির বইয়ের দিকে হাত দিয়ে উল্টো পাল্টা করে দেখে বলল, বইয়ে কি হয়েছে? কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। মেঘ কাঁপা কাঁপা আধো আধো কণ্ঠে বলল, গল্পের নামটা শুনে ভালো লেগেছিল, তাই পড়তেছিলাম। কিন্তু গল্পের নায়ক জয় আমির মারা গেছে। আমার খুব কষ্ট হচ্ছে আবির ভাই। আবির শান্ত দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বলল, তোর মতো বোকা মেয়ে আমি আমার জীবনে একটাও দেখিনি। গল্প পড়ে কেউ এভাবে কাঁদে? তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিস। গল্পের নায়ক মারা যাওয়ায় তুই এভাবে কাঁদতেছিস? আর যদি আমি মারা যাই তাহলে কি করবি? সাথে সাথে মেঘ হুঙ্কারতে আবিরের মুখ চেপে ধরল। বলল, কি বলছেন এসব? আর কখনো এসব বলবেন না। বলে মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আবির মৃদু হাসল। আবিরও মেঘকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ সময় দুজনেই চুপচাপ থেকে হঠাৎ মেঘ বলল, ছাড়ে নামাই। আপনার জন্য খাবার কি উপরে নিয়ে আসবো নাকি নিচে যাবেন? আবির, কোনোটাই না, আমি অফিস থেকে লাঞ্চ করে এসেছি। মেঘ, আজ এত তাড়াতাড়ি ফিরলেন যে? সকালে তোমায় অসুস্থ দেখে গেলাম, তাই মনটা ভালো লাগছিল না, আরও আগেই চলে আসতাম। কিন্তু ক্লায়েন্ট মিটিংটা একটু লেট করে শুরু হয়েছিল। তোমার এখন কেমন লাগছে? মেঘ, ভালো। যান, ফ্রেশ হয়ে আসেন। আবির, তানভীর কি রুমে আছে? ওরা কি ট্রিপে যেতে রেডি তো? তুমি কিছু জানো? মেঘ, বেবি একটু আগে এসেছিল, বলেছে সব রেডি আছে। আবির, বেবিকে এবার ভাবি বলা শিখো। ও তোমার বড় ভাইয়ের বউ হয় এখন। মেঘ, বলতে তো চাই, কিন্তু মনে থাকে না। আবির আরেক দফা হাসলো। আবিরের হাসি দেখে মেঘও হাসলো। আবির মেঘের কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে গেল। মিম বেলকনিতে দাঁড়িয়ে দুপুরের কড়া রোদের দিকে তাকিয়ে আছে। সে আজকাল একা একাই হাসে। এই যে এখন সকালের কিছু স্মৃতি মনে করে একা একাই হাসছে। সকালে মাহমুদা খান তার ফ্যামিলি নিয়ে নিজের বাড়িতে চলে গেছে। যাওয়ার সময় আরিফ মিমের সামনাসামনি পড়তেই সবার অগোচরে মিমকে চোখ মেরে ফিসফিসিয়ে পড়ল, মামা তো বোন আমার, আবার দেখা হবে। মিম হতবিহ্বল চোখে আরিফের চাওয়ার পানে তাকিয়েছিল। আজকাল আরিফকে দেখলে মুখে কোনো কথাই আসে না তার। সম্পর্কটা প্রথমের মতো থাকলে হয়তো এখন মিম কয়েকটা কটু কথা শুনিয়ে দিত। আরিফ যাওয়ার পথে মিম অনেকক্ষণ দরজা বন্ধ করে নিজের রুমের ফ্লোরে বসেছিল। বাড়িতে তার নিজের লোকেরা সবাই আছে, তাও আজ কেন যেন বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে কি যেন নেই, কেউ যেন নেই। এখন মিম বেলকনিতে দাঁড়িয়ে দুপুরের রোদের দিকে তাকিয়ে ভাবছে, যদি সে এখন দেখতো আরিফ খান বাড়ির গেট দিয়ে ঢুকছে, এসে তাকে বলছে, মিম, তোমার জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এসেছি। মিম হাসলো আর মনে মনে বলল, কি বোকা বোকা চিন্তা ভাবনা হয়েছে তোর মিম। তানভীর, বন্যা, এই বন্যা, তোমার কি এখনো দুপুরে রেস্ট নেওয়া হয়নি? বেলা 4টা বাজে, 5টায় ট্রেন, আমাদের রেডি হতে হবে তো। বন্যা, আরেকটু ঘুমাতে দেন প্লিজ, রাতে ঘুম হয়নি কাল। বিকেল 4:30 বাজে। খানবাড়ির ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে। আবির গেটের সামনে বাড়ির গাড়িটি নিয়ে অপেক্ষা করছে। মূলত সেই আজকে তানভীর আর বন্যাকে স্টেশনে পৌঁছে দিবে। মেঘ অনেকবার জেদ করেছে আবিরের সাথে যাওয়ার জন্য, কিন্তু আবির নিতে নারাজ। তানভীর আর বন্যা সিঁড়ি দিয়ে নামছে। ড্রয়িং রুমের দিকে তাকিয়ে দেখলো বাড়ির পুরুষেরা আজকে একটু আগে অফিস থেকে ফিরেছে। পাশে মহিলারাও দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায়। মেঘ গাল ফুলিয়ে বসে আছে। মিম তার পাশে দাঁড়িয়ে। তানভীর এসে মেঘের পাশে দাঁড়ালো, বলল, বনু। মেঘ অন্যদিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে সে তানভীরকে দেখেনি। বন্যা এসে মেঘকে পিছন থেকে জড়িয়ে ধরে পড়ল, ননদিনী, কি হয়েছে তোর? তানভীর, কি হয়েছে বনু তোর? ভাইয়া কিছু বলেছে? মেঘ, ভাইয়া, আমি তোমাদের স্টেশনে পৌঁছে দিতে যেতে চাই, কিন্তু তোমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাকে নিতে নারাজ। তানভীর হাসলো, বলল, ভাইয়া তো তোর ভালোই চাই, তুই তো তা জানিস। তাছাড়া এই সময় বেশি বাইরে যাওয়া উচিত নয়। মেঘ, ভাইয়া তুমিও যাও যাও, তোমাদের কারোর সাথে আমার কোনো কথা নেই। বন্যা এসে বলল, বেবি, ভাইয়াকে বলে দেব একসময় বিকেলে তোকে নিয়ে বাইরে ঘুরতে বের হতে। এখন প্লিজ রাগ করিস না। যাওয়ার সময় তোর রাগী চেহারা দেখে গেলে আমাদের কারোই ভালো লাগবে না। বন্যার কথা শুনে মেঘ কি বুঝলো কে জানে। বন্যাকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি জার্নি বেবি। উপস্থিত সবাই হাসলো। বন্যা একে একে সবাইকে বিদায় জানালো। আলী আহমেদ খান তানভীরকে ডেকে বলল, সাবধানে যাবি, বন্যার খেয়াল রাখবি। বন্যার মুখ থেকে যেন তোমার নামে কোনো অভিযোগ না শুনি। মোজাম্মেল খান বলে উঠল, সারা জীবন ভণ্ডামি তো অনেক করেছো,
এখন অন্তত আমার বৌমার খেয়াল রেখো। বৌমার সামান্যতম কোনো ক্ষতি হলে তোমাকে আমি আস্ত রাখবো না। দুই ভাইয়ের কথার মাঝে ইকবাল খান বলে উঠল, ভাইজান ওদের এখন প্লিজ যেতে দিন। যাওয়ার সময় অন্তত ছেলেটাকে আর বকবেন না। তানভীর ছোট চাচ্চুকে গিয়ে জড়িয়ে ধরল, কানে কানে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ চাচ্চু। মেঘ ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, সাবধানে যেও, আমার বেবিটার খেয়াল রেখো। তানভীর হাসল। মেঘ বন্যাকেও জড়িয়ে ধরল, বলল, আমার ভাইয়ার খেয়াল রাখিস। বন্যা, যথা আজ্ঞা ননদিনী। তানভীর বন্যা বাইরে এসে দেখলো আবির গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তানভীর ড্রাইভিং সিটের পাশে বসতে চায় আবির ইশারা দিয়ে বলল পিছনে গিয়ে বন্যার সাথে বসতে। আবিরদের গাড়িটা মুহূর্তেই খানবাড়ির গেট পেরিয়ে চলতে থাকলো। মেঘ মালিহা খানের কাছে গিয়ে বলল, আমার কফি খেতে ইচ্ছে করছে, প্লিজ আমি নিজে বানিয়ে খাই। কথা শুনে হালিমা খান ছুটে আসলো। কিরে, এই সময় তো তুই কফি খাস না, তাহলে কি মাথা ব্যথা হচ্ছে? মেঘ বলল, কি বিপদ, এখন মাকে কি করে বলবে যে সে উপন্যাস পড়ে কেঁদেছে, তাই তার মাথা ব্যথা করছে। অবশ্যই যাওয়ার আগে আবির বারবার জিজ্ঞাসা করেছিল যে মাথা ব্যথা করছে কিনা, সে কফি করে আনবে কিনা, কিন্তু মেঘ আবিরকে তা জানায়নি। বর্তমানে আবির ব্যবসায়ের কাজে অনেক বিজি থাকে, তাই মেঘ চায় না তার সামান্য কোনো সমস্যা আবিরকে জানিয়ে টেনশনে ফেলতে। হঠাৎ মালিহা খানের কথায় মেঘের ধ্যান ভাঙল। কি রে, আবার কি ভাবছিস? সোফায় গিয়ে বস, আমি কফি নিয়ে আসছি। মেঘ চুপচাপ গিয়ে সোফায় বসলো। আদি আর মিম একটা চকলেট নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ উচ্চস্বরে দিল এক ধমক, কিরে মিম, তুইও কি ছোট হয়ে গেছিস? চকলেটটা আদিকে দে। মেঘের ধমক শুনে মিম আদিকে চকলেটটা দিয়ে দিল। আদি তো মহা খুশি। মিমকে একটা ভেংচি কেটে চকলেটটা নিয়ে দৌড় দিল। মিম বলল, দেখেছো আপু, ও যে আমাকে ভেংচি কেটেছে, এটা তো কেউ দেখে না। মেঘ হাসলো, মিমকে কাছে ডেকে বসিয়ে বলল, আবির ভাইকে বলবো তোকে অনেকগুলো চকলেট আর গিফট এনে দিতে। মিম, মনে থাকে যেন। মালিহা খান কফি এনে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, শুধু কফি খেলে হবে না, ফল, ডিম, দুধ খেতে হবে। আমার নাতিপুতি যেন তোর মতো কঙ্কাল না হয়। মেঘ বলল, বড় আম্মু, তুমিও কি তোমার ছেলের মতো কথা বলছো? আলী আহমেদ খান, কি হয়েছে মেঘ মামুনির? মেঘ আলী আহমেদ খানের কাছে গিয়ে বলল, আব্বা যান, সবাই মিলে কি শুরু করেছে দেখো। কেউ আমাকে কঙ্কাল বলছে, কেউ আবার বলছে আমাকে মেডিকেলে বেচে দেবে। মোজাম্মেল খান এসে রাশভারী কণ্ঠে পড়ল, কার এত বড় সাহস আমার মেয়েকে মেডিকেলে বিক্রি করে দেবে? বড়ভাবে তোমার ছেলেকে সামলাও, আমার মেয়ে মোটেও কঙ্কাল না। বলেই মেঘের অগচরে মুচকি মুচকি হাসল। হালিমা খান এসে বলল, তোমাদের আদর এই মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। রাত 9টা বাজে। আবির বাড়ি ফিরে রুমে ঢুকে দেখলো মেঘ বিছানায় ঘুমিয়ে আছে। মেঘকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে দেখে আবির মেঘের কপালে, গালে, গলায় হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। জ্বর নেই। আবির ফ্রেশ হয়ে এলো, এসেও দেখে মেঘ ঘুমাচ্ছে। তাই সে নিচে চলে গেল। নিচে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সবাই একসাথে গল্প করছে। পাশে মিম বসে টিভি দেখছে। আদি মাঝে মাঝেই মিমের হাত থেকে রিমোট কেড়ে নিচ্ছে। সেটা নিয়ে আবার দুই ভাই বোন মারামারিও করছে। আবির সবাইকে এক নজর দেখে রান্নাঘরের দিকে গেল, কফির জন্য গরম পানি বসাতে যাবে। তখনই মালিহা খান ডেকে পড়ল, কিরে আবির, কখন আসলি? আর আমরা সবাই এখানে থাকতে তুই কেন কফি করতে যাচ্ছিস? আবির, সমস্যা নাই আম্মু, তোমরা গল্প করো, আমি করে নিতে পারবো। কথা শুনে মালিহা খান সকলের সাথে আবার গল্পে মনোযোগ দিল। আবিরকে নিচে দেখে মিম আর আদি কিছুটা শান্ত হয়ে গেছে। আবির তার মন মতো কফি বানাচ্ছে। কফি হাতে উপরে যাওয়ার সময় পড়ল, আম্মু, মেঘ কি রাতে খেয়েছে? মালিয়া খান, না, সন্ধ্যাবেলা বলল ভালো লাগছে না, তাই উপরে চলে গেছে। আবির, ঠিক আছে, ওর খাবারটা প্লিজ উপরে পাঠিয়ে দাও। আকলিমা খান, আবির তুমি উপরে যাও, আমি নিয়ে আসছি। তোমারটাও কি উপরে নিয়ে আসবো? আবির, না কাকিমণি, আমি একটু পর নিচে এসে খেয়ে নিব। বলেই আবির সিঁড়ি পেয়ে বড় বড় কদম ফেলে উপরে চলে গেল। মিম আর আদি এতক্ষণ মনে হয় নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। আবির যাওয়ায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুজন আবার রিমোট নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। এ পর্যায়ে আকলিমা খান ধমকের সুরে পড়ল, এখনই টিভিটা অফ করে খেতে যা। মিম আর আদি দুজন দুজনকে বেঞ্চি কেটে খাবার টেবিলে গিয়ে বসলো। হালিমা খান মেঘের খাবারটা আকলিমা খানের হাতে দিয়ে বলল উপরে দিয়ে আসতে। মালিহা খান মিম আদিকে খেতে দিচ্ছে। খাওয়ার মধ্যেই ওরা আবার ঝগড়া করছে। আকলিমা খান এক ধমক দিয়ে তারপর মেঘের রুমের দিকে চলে গেল। আকলিমা খান দরজা একটু ঠুকঠুক করে বলল, আসবো?
ভেতর থেকে আবিরের কণ্ঠ ভেসে আসলো, এসো কাকিমণি, ভেতরে এসো। আকলিমা খান দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করে দেখলো আবির খাটের এক পাশে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। পাশে মেঘ বিভোরে ঘুমাচ্ছে। আকলিমা খান পাশের টেবিলে খাবারটা রেখে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আবির, ওকে ডেকে খেয়ে নিতে বল, না খেয়ে ঘুমাতে দিও না। আবির শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে কাকিমণি। আকলিমা খান চলে যেতেই আবির মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, ম্যাম, শুনতে পাচ্ছেন? মেঘ কিছুটা নড়েচড়ে অন্যদিকে ফিরে আবার ঘুমিয়ে গেল। আবির মোহনীয় কণ্ঠে আবারও ডাকলো, ম্যাম। মেঘ একটু নড়েচড়ে সেই চিরচেনা কণ্ঠে জবাব দিল, হুম। আবিরের ডাকে মেঘের ঘুম না ভাঙায় আবির মেঘকে কোলে তুলে বেলকনির সোফায় নিয়ে বসালো। হঠাৎ মেঘ চোখ খুলে হতভম্ব হয়ে গেল। আবির কখন এলো, আর সে সোফাতে কি করছে? আবির শান্ত দৃষ্টিতে মেঘের হতভম্ব মুখের পানে তাকিয়ে আছে। মেয়েটা একটু পাগল, না অনেকটাই পাগল। পাগল না হলে কেউ সোফায় কিভাবে আসতো সেটা নিয়ে এখন ভাবতে বসে। আবির হাসলো। হঠাৎ আবিরের হাসির মৃদু শব্দে মেঘের ধ্যানমগ্ন হলো। আবিরের দিকে তাকিয়ে বলল, হাসছেন কেন? আবির, ভাবছি। মেঘ, কি ভাবছেন? আবির, ভাবছি তোর মতো আরেকটা বউ থাকলে আমার পাবনা যা কেউ আটকাতে পারবে না। মেঘ চোখ গোল গোল করে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কি বলছে এসব আবির ভাই? তার আরেকটা বউ? এসব ভেবেই মেঘের মুখশ্রী কালো আধারে ঢেকে গেল। আবির আবারও হাসলো, বলল, সাধেই আমি তোকে তার কাটা বলি? মেঘ গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবির খাবার মেখে মুখের সামনে ধরে বলল, অনেক কথা হয়েছে, এবার তো খেয়ে নি। মেঘ কিছু বলছে না, বেলকনির বাইরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের চিবুক ধরে টেনে তার দিকে ফেরালো। কিন্তু এ কি, এত সামান্য ব্যাপারে মেঘ কান্না করছে? আবির শুনেছে এ সময় নাকি মেয়েদের মুড সুইং হয়, তাই কি মেঘ এমন করছে? আবির মেঘকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে পড়ল, সরি ম্যাম, প্লিজ রাগ করেন না। মেঘ আবিরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। একে কিছুটা শান্ত করার পর আবির মেঘকে খাইয়ে দেওয়া শুরু করেছে। আজকাল মেঘ কিছুতেই খেতে চায় না, সব কিছুতেই অনীহা দেখায়, তাই ওকে খাওয়ানোর দায়িত্বটা আবিরেরই নিতে হয়। আবিরের এত যত্নের কারণে বাড়ির বাকিরাও একটু নিশ্চিন্তে থাকে। অবশ্য দুদিন আগেও আবির মেঘের অসুস্থতা নিয়ে কিছুই জানতো না। মেঘের খাওয়ার অনীহা দেখে আবির খাইয়ে দিত। আবিরের মেঘকে খাইয়ে দেওয়া শেষ, বিছানায় শুয়ে দিয়ে বলল, এখানে চুপ করে শুয়ে থাকো, আমি নিচে যাচ্ছি। মেঘ আবিরের এক হাত ধরে টেনে বলল, প্লিজ তাড়াতাড়ি আসবেন, আমার একা একা ভালো লাগছে না। আবির একটু হাসলো, বলল, ডিনার করেই চলে আসবো। বলেই আবির মেঘের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিচে যেতে যেতে তানভীরকে কল দিল। তানভীর, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? তানভীর, ভাইয়া তুমি বড্ড অদ্ভুত প্রশ্ন করো, মাত্র কয়েক ঘন্টা আগেই তো আমাদের দেখা হলো, এর মাঝে খারাপ কিভাবে থাকবো? আগের মতোই ভালো আছি আলহামদুলিল্লাহ। আবির, যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তানভীর, না ভাইয়া, যে কাজে তুমি তোমার ছোঁয়া দিয়েছো সেখানে কোনো অসুবিধা হতেই পারে না ইনশাল্লাহ। আবির, হয়েছে, আর চাপা মারতে হবে না, পৌঁছে কল দিয়ে জানাস আমাকে। আর শোন। তানভীর, বলো ভাইয়া। আবির, যে কোনো সমস্যায় আমাকে জানাতে ভুলবি না, বন্যার খেয়াল রাখবি। তানভীর, ভাইয়া তুমি শুধু শুধুই টেনশন করছো, তুমি মেঘের খেয়াল রেখো, আমার বোনটা নিজেই এখনো বাচ্চা, ওকে কোনো কারণে রাগ দেখিও না প্লিজ। আবির, আমার বউয়ের কথা চিন্তা না করে তুই তোর বউয়ের কথা চিন্তা কর। তানভীর, মেঘ তোমার বউ হওয়ার আগে আমার বোন। আবির, আমি বড় নাকি তুই বড়? তানভীর, তুমি। আবির, আমি বেশি জানি নাকি তুই বেশি জানিস? তানভীর, তুমি। আবির, তাহলে শোনেন সম্বন্ধী ভাই, আপনার বোন আমার জন্মগত বউ। তানভীর, জন্মগত সমস্যা শুনেছি, কিন্তু বাপের জন্মেও জন্মগত বউ শুনিনি। আবির, তুই হানিমুন থেকে ফিরে ছোট বোনের জামাইয়ের কাছে ক্লাস করতে আসিস, তোর অনেক কিছু শেখার আছে। তানভীর হাসলো। এ পর্যায়ে তানভীরের হাসির শব্দ শুনে বন্যার ঘুম ভেঙে গেল। বন্যা একটু আগেই ট্রেনের কামরায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তানভীরের হাসির শব্দ শুনে সে তাড়াহুড়ো করে উঠে বসলো। বলল, কি হয়েছে, বাড়ি থেকে কল দিয়েছে, সব ঠিক আছে তো? বন্যার এমন ঘুম থেকে লাফিয়ে ওঠা এবং অদ্ভুত প্রশ্ন শুনে তানভীর তো অবাক প্রায়। সে ঠান্ডা ও শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কোনো স্বপ্ন দেখেছো, পানি খাবে? বন্যা একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে পড়ল। এত রাতে কে কল দিয়েছে? মেঘ এবং বাড়ির লোক সবাই ঠিক আছে তো? তানভীর মিটিমিটি হাসলো, বলল, সবাই ঠিক আছে, শুধু আমি ঠিক নেই। বন্যা, কেন, কি হয়েছে আপনার? তানভীর একটু ফিসফিসিয়ে পড়ল,
1 মিনিট, ভাইয়া লাইনে আছে। বন্যা জিভে কামড় দিয়ে বলল, সিসি, আবির ভাইয়া কলে আছে, কে জানে কতটুকু শুনতে পেয়েছে। তানভীর, হ্যালো ভাইয়া। আবির, থাক আর কিছু বলতে হবে না, ছোট বোনের জামাই হয়ে সম্বন্ধের হানিমুনে কাবাবের হাড্ডি হওয়ার ইচ্ছে আমার নেই। বাই, হ্যাপি জার্নি। তানভীর, বাই। বন্যা, আপনি রাগী ভিলেন ছিলেন জানতাম, কিন্তু ঠোঁটকাটা কবে থেকে হয়েছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি, তোমাকে ভালোবাসার পর থেকে। বন্যা, উফ, আপনাকে নিয়ে আর পারি না। আবির ভাইয়ার সামনে আমাকে লজ্জা না দিলে আপনার চলছিল না, তাই না? তানভীর, কেন, কি এমন বলেছি? বন্যা, ভাইয়া ফোনে লাইনে আছে জেনেও আপনি কেন আমাকে বললেন আপনি ঠিক নেই? তানভীর, ভুল কি বলেছি? এত সুন্দর রাত, ট্রেনে জানালা দিয়ে সনসন করে বাতাস আসছে ভিতরে। ট্রেনের কামরায় আমি আর আমার নতুন বউ হানিমুনে যাচ্ছি। উফস, হাউ রোমান্টিক, ভাবতেই ভালো লাগে। কিন্তু আমার কি কপাল, আমার বউ ঘুমাচ্ছে আর আমি মশা মারছি। বন্যা তানভীরের এমন পাগলামো মাখা কথা শুনে অন্যদিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মনে মনে ভাবছে, এই মানুষটাকে আমি ছোটবেলা থেকে চিনি। সব সময় দেখেছি মেঘ আর আমাকে শাসন করতে, ধমকাতে, বকতে। কখনো বুঝতে পারিনি এই রাগী বদমেজাজি মানুষটার ভেতরে একটা ছোট্ট বাচ্চা সুলভ মন আছে। সত্যি আজ মনে হচ্ছে জীবনটা পরিপূর্ণতা পেল। তানভীরের সাথে কথা শেষ করে আবির তাড়াহুড়ো করে খাচ্ছে। হালিমা খান বলল, কিরে আবির, তানভীরের সাথে কথা হয়েছিল? আবির, জি মামুনি, কথা হয়েছে, ওরা ট্রেনে আছে, বলেছে পৌঁছে জানাবে। মালিয়া খান, কিরে, সব কিছু এত অল্প অল্প করে খাচ্ছিস? আবির, আম্মু, তোমার বৌমা ঘরে একা আছে। উপস্থিত সবাই কিছুটা মুসকি মুসকি হাসলো। তাতে আবিরের কোনো কিছু যায় আসে না। বিয়ের আগে মেয়েকে কিছুটা দূরে সরিয়ে রাখলেও বিয়ের পর মেঘের প্রতি ভালোবাসা বা দায়িত্ব কোনো কিছুতেই কোনো কৃপণতা করেনি আবির। তার মতে এই এক আবিরের জীবন এক মেঘেতেই সীমাবদ্ধ। আবির খাওয়া শেষ করে উপরে চলে গেল। হালিমা খান মালিহা খানকে বলল, আপা, মেয়েকে অন্য কোথাও বিয়ে দিলে হয়তো এতটা নিশ্চিন্ত থাকতাম না। তোমার ছেলে যেভাবে আমার মেয়েকে আগলে রাখে, হয়তো অন্য কোথাও বিয়ে দিলে তা কখনোই করতো না। নিজের মেয়েকে সুখী দেখার চেয়ে বেশি একটা মায়ের আর কি চাওয়ার থাকে। মালিয়া খান বলল, তুই নিশ্চিন্ত থাক, আমার আবির মেঘের খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবে। আকলিমা খান, ওদের দুটোকে দেখলে মনটা জুড়িয়ে যায়। আবির থাকতে মেঘকে নিয়ে আমাদের কোনো চিন্তাই করতে হবে না। আবির রুমে ঢুকলো, দেখলো মেঘ এখনো ঘুমায়নি। সামনে গিয়ে বসলো, বলল, ঘুমাওনি এখনো? মেঘ, ঘুম আসছে না। আবির, শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেঘ কিছুক্ষণ চুপ করে রইল, হঠাৎ বলল, আহিয়ার আব্বু। আবির সেই চিরচেনা শান্ত কণ্ঠে জবাব দিল, হুম। মেঘ ব্যালকনির দিকে আঙুল দিয়ে ইশারা করে বলল, বাইরে তাকিয়ে দেখুন, আকাশে মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। চলুন না আমরা ছাদে যাই। আবির, এত রাতে ছাদে যাওয়া যাবে না, অন্য কিছু বলো। মেঘ, চলুন না প্লিজ। আবির, মেঘ, জেদ করো না প্লিজ। তুমি কি ভুলে গেছো তুমি অসুস্থ? এত রাতে ছাদে গেলে তানারা তোমার ঘাড় মোটকে দেবে জানো। মেঘ একটু ভয়ে ভয়ে বলল, সত্যি বলছেন? কিন্তু আপনি তো বলেছিলেন তানারা বলতে কেউ নেই। আবির, এসব বাদ দাও, চলো আমরা বেলকনিতে যাই। বেলকনির দিকে তাকিয়ে দেখো সেখানেও কি সুন্দর চাঁদের জ্যোৎস্নার দীপ্তি ছড়াচ্ছে। মেঘ, চলুন। আবির আর মেঘ বেলকনির সোফাতে গিয়ে বসলো। ছাদের আলোতে আবির মেঘের ক্লান্ত অসুস্থ মুখের পানে তাকিয়ে আছে। আবিরের চোখ যেন মেঘের সারা মুখে বিচরণ করছে। এই কয়েকটা দিন মেয়েটার মুখের লাবণ্য অনেকটাই কমে এসেছে। মুখে কয়েকটা ব্রণও উঠেছে। মুখটা মনে হয় রক্তশূন্য হয়ে উঠেছে। আবির অক্লান্ত চোখে তাকিয়ে আছে। মেঘ বলল, এভাবে কি দেখছেন? আবির, আমার আহিয়ার আম্মুকে। আচ্ছা মেঘ, আমাদের আহিয়া এখন কি করছে? মেঘ আবিরের এসব বাচ্চামো প্রশ্ন শুনে কিছুটা হাসলো, বলল, আহিয়া আপনাকে বলছি, পাপা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে চন্দ্রবিলাস করানোর জন্য। আবির হু হু করে হাসলো, বলল, কই, আমি তো শুনতে পাচ্ছি না। মেঘ, আমি তো পাচ্ছি। আবির, আমিও শুনতে চাই। মেঘ ফিসফিসিয়ে আবিরকে বলল, কাছে আসুন। আবির মেঘের কিছুটা সামনে গিয়ে বসলো। মেঘ আবিরের ডান হাতটা তার পেটে স্পর্শ করে বলল, আপনি কি অনুভব করতে পারছেন আমাদের বাবুর হৃদস্পন্দন? আবির মাথাটা কিছুটা ঝুঁকে মেঘের পেটে কান দিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি এখন কোনো কথা বলবে না, এখন আমাদের বাপ মেয়ের কথা হবে। মেঘ আবিরের পাগলামো দেখে হাসল। আবির, আমার ছোট্ট পরী কি তার পাপার কথা শুনতে পাচ্ছে? পাপা তোমাকে খুব মিস করে, তুমি তাড়াতাড়ি পাপার কাছে চলে আসো।
কথা দিচ্ছি পাপা তোমায় কাঁধে করে সারা বাড়ি ঘোরাবো, আইসক্রিম কিনে দিব, চকলেট কিনে দিব। তোমার মাম্মাকে আর কষ্ট না দিয়ে তুমি তাড়াতাড়ি পাপার কাছে চলে আসো। মেঘ আবিরের কথা শুনে মুচকি মুচকি হাসছে, বলল, তো আপনার ছোট্ট পরী কি বলল? আবির, আমার আহিয়া পরী আমাকে বলেছে সে অতি শীঘ্রই আমার কাছে চলে আসছে। মেঘ আবিরের বুকে মাথা রাখলো, বলল, আপনার মতো স্বামী পাওয়া আমার সৌভাগ্য। জীবনের সকল পূর্ণতার মাঝে সর্ব উত্তম ও সর্বশ্রেষ্ঠ পাওনা হলো আমার স্বামী সাজ্জাতুল খান আবির। আবির হাসলো, বলল, আমার সৌভাগ্য আমি তোমাকে পেয়েছি। তোমাকে না পেলে কি হতো বা আমি কি করতাম তা আমি জানি না। তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে আমাকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। কারণ তুমিই না এই আবিরের জীবন মূল্যহীন। ট্রেন চলছে, একজোড়া কপত কপতি ডুবে আছে দুজন দুজনের চোখের মায়ায়। দুজনের চোখের তৃষ্ণা যেন বহুদিনের, মনে হচ্ছে সারা রাত দেখলেও যেন এই তৃষ্ণা মিটবে না। হঠাৎ বন্যা চোখ নামিয়ে নিল। তানভীর ট্রেনের বাইরের দৃশ্যে তাকিয়ে একটু হাসলো, মনে মনে বলল, মেয়েটা বড্ড বেশি লাজুক। আল্লাহ জানে এই মেয়ের লজ্জা ভাঙাতে আমার আর কি কি করা লাগে। বন্যা মনে মনে ভাবছে, বেহায়া নির্লজ্জ পুরুষ কোথাকার সর্বক্ষণ প্রস্তুত থাকে কখন কিভাবে কতবার আমাকে লজ্জা দেয়া যায়। হঠাৎ তানভীর বন্যার হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল ভেজালো। বন্যা কিছুটা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তানভীর আরেকটু কাছে এগিয়ে বসে বন্যাকে নিজের দিকে ফেরালো, বলল, বন্যা ফুল, তুমি কি এখনো আমায় আগের মতো ভয় পাচ্ছ? বন্যা, কই না তো। তানভীর, তাহলে আমার দিক থেকে এমন মুখ ফিরিয়ে কেন রেখেছ? আমাকে কি তোমার ভালো লাগে না? বন্যা তানভীরের ঠোঁটে আঙুল দিয়ে কথা আটকে পড়ল, এসব কি বলছেন? আমি আপনাকে ভীষণ ভালোবেসে বিয়ে করেছি। বন্যা, আপনি যা ভাবছেন তেমন কিছুই না। তানভীর, তাহলে? বন্যা, তাহলে কিছুই না বলেই বন্যা মাথাটা নিচু করে বসে আছে। তানভীর এক হাত দিয়ে বন্যার থুতনি ছুঁয়ে মুখটা উঁচু করে বলল, বন্যা, আমি জানি আমি একটু রাগী বদমেজাজি, রাগ হলে ভালো মন্দ মাথায় থাকে না, কিন্তু আমার এত বাজে স্বভাবের মাঝেও একটি চিরন্তন সত্য হলো আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। গত কয়েকটা বছর নিজের ভেতরটা এক অসহনীয় যন্ত্রণা কুড়ে কুড়ে খেয়েছে। আমিই জানি তোমাকে ছাড়া আমার কতটা কষ্ট হয়েছে। ভাইয়াকে ছাড়া আর কাউকে কিছু বলতেও পারিনি। যখন তোমার কথা খুব মনে পড়তো তখন ছুটে যেতাম তোমার ভার্সিটিতে, তোমার গল্লিতে তোমাকে এক নজর দেখার অপেক্ষায়। বহুবার মোকলেস দাদার বহু প্রশ্নের সম্মুখীনও হয়েছি। মাথার ব্রেন বলতো যে কোনো সময় তোমার বাড়ির কারো কাছে হয়তো ধরা পড়ে যাব, কিন্তু মন মানত না। ছুটে যেতাম তোমার গলিতে যদি একবার দেখা পাই, মাঝে মধ্যে সৌভাগ্যবশত পেয়েও যেতাম। বন্যা নির্বাক অবাক দৃষ্টিতে তানভীরের মুখের পানে তাকিয়ে আছে। চাঁদের আলোয় তানভীরকে দেখতে অনেক মোহনীয় লাগছে। ট্রেনের ঝনঝন শব্দ, জানালা দিয়ে আসা মৃদু মৃদু বাতাস, চাঁদের জ্যোৎস্নার আলো পরিবেশটা আরও মধুর করে তুলেছে। বন্যা বলল, আপনি কি আমায় অনেক আগে থেকে ভালোবাসেন? তানভীর চুপ। বন্যা, কত আগে থেকে? তানভীর, প্রায় 4 বছর হলো। বন্যা তো অবাক, বলল, তার মানে এই 4 বছর যাবৎ আপনি আমায় নজরে নজরে রেখেছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি, শুধু আমি না, তোমার আশেপাশে আরও অনেকেই আছে যাদেরকে বলা আছে তোমার উপরে নজর রাখতে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কোনো ছেলের সাথে মিশছো কিনা তারা আমাকে বলতো। এবার বন্যা একটু রাগ করলো, বলল, অন্য ছেলেরা আমার দিকে নজর রাখতো? তানভীর, প্লিজ রাগ করো না, ওরা কেউ তোমার দিকে খারাপ নজর দিত না, জাস্ট তোমার খেয়াল রাখতো ভাইয়ের হবু বউ হিসেবে। তাছাড়া তোমার দিকে কেউ খারাপ নজর দিলে তাকে আমি পিটিয়ে আধমরা করে ছাড়বো, যেমনটা তামিমকে করেছিলাম। এবারের কথাটা তানভীর একটু আস্তে আস্তে বলল। বন্যা, তার মানে তামিমের ওপর আপনার আগে থেকে ক্ষোভ জেদ জমা ছিল, আর সেটার বহিঃপ্রকাশ ঘটেছিল আবির ভাইয়ার অ্যাক্সিডেন্টের দিন? তানভীর, বন্যা ফুঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি হিংসুটে ছেলে রে বাবা। তানভীর হাসল, বলল, তুমি আমার, একান্তই আমার। যে তোমার দিকে তাকাবে তার চোখ আমি তুলে নিব। ভুলে যেও না, রাজনীতি ছেড়েছি, কিন্তু মারপিট করা আমার রক্তে এখনও রয়ে গেছে। বন্যা বলল, আমি কি শুধু শুধুই আপনাকে ভিলেনের সাথে তুলনা করি? আপনি তো ভিলেনই, হিংসুটে ভিলেন। মেঘ আবিরের কোলে মাথা রেখে বেলকনির সোফাতে শুয়ে আছে। তার নজর ওই আকাশের পানে, কিন্তু আবিরের নজর তার কাদম্বিনীর মুখে, চোখে, ঠোঁটে। আবির মেঘকে দেখছে আর মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা সময় মেঘ ঘুমিয়ে পড়ল।
আবির মেঘকে পাজাকোল করে তুলে বিছানায় শুয়ে দিল। কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে মেঘকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 9টা বাজে। হালিমা খানের ফোনে তানভীর কল দিয়েছে। একে একে সকলের সাথে কথা হয়েছে, কিন্তু বাড়ির 3 কর্তা আর আবির কোন সকালে অফিসে চলে গেছে। মেঘ এইমাত্র নিচে নেমে এসেছে। বলল, আম্মু কে কল দিয়েছে? ভাইয়া? হালিমা খান, হ্যাঁ নে কথা বল। মেঘ, হ্যালো ভাইয়া, কেমন আছো? তানভীর, ভালো, তুই কেমন আছিস? মেঘ, আলহামদুলিল্লাহ ভালো। বন্যা বেবি কই? তানভীর, এই তো কাছে আছি, নে কথা বল। বন্যা, হ্যালো ননদিনী। মেঘ, কেমন আছো ভাবি আমার? বন্যা, ভালো, তুই কেমন আছিস? আর বাড়ির সবাই কেমন আছে? মেঘ, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোরা কখন পৌঁছেছিস? বন্যা, আমরা প্রায় মাঝরাতে পৌঁছে গেছি, কিন্তু এত রাত হওয়ার বাড়িতে কল দিয়ে জানাইনি, সকালে কল দিলাম। মেঘ, ও। তানভীর বন্যার কথা শুনে মিম দৌড়ে ছুটে এলো, বলল, মেঘ আপু, ফোনটা আমাকে দাও না প্লিজ, আমরা বন্যা ভাবির সাথে কথা বলবো। বন্যা ফোনের ওপার থেকে ওদের চিল্লাচিল্লি শুনে বলল, মিম কি করে? মেঘ, মহারানীর আজ কলেজ নেই, তাই মাত্র ঘুম থেকে উঠল। বন্যা, মিমের কাছে দে ফোনটা। মিম, হ্যালো বৌমনি, কেমন আছো? বন্যা, ভালো কুটনি ননদ, তুমি কেমন আছো? মিম, আমিও ভালো। শোনো বৌমনি। বন্যা, বলেন মহারানী। বান্দরবনে সুন্দর সুন্দর স্পটের ভিডিও করে আনবে, সেই ভিডিও নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। পাশ থেকে তানভীর বলে উঠল, ওরে পাকা মেয়ে, একবার বাড়ি ফিরি, তারপর মজা বুঝাবো। আদি এসে মিমের কাছ থেকে ফোনটা নিয়ে পড়ল, হ্যালো বৌমনি। বন্যা, বলো ছোট দেবর। আদি, তুমি মিম আপুর কথা ছাড়ো, ওর কোনো কথাই তুমি শুনবে না। বন্যা, ও তাই বুঝি, তাহলে কার কথা শুনবো? আদি, আমি আছি না, তোমার ছোট বর। বন্যার চোখ দুটো বড় বড় হয়ে গেল, কি বলছে এই পাকা ছেলে? পাশে তানভীর চিৎকার দিয়ে উঠল, কিরে আদি, শেষ পর্যন্ত কেঁদে কেটে আমার বউটাকেও নিয়ে যাবি? বন্যা মৃদু মৃদু হাসছে আর বলছে, হিংসুটে বর আমার। আদি, ভাইয়া নিয়ে যাচ্ছি না তো, ভাগ করছি, তুমি বড় বর আর আমি ছোট বর। পাশ থেকে মেঘাদির কান টেনে ধরল, বলল, আজকাল বড্ড পেকেছেন তাই না? অপেক্ষা করেন, আবির ভাই বাড়িতে ফিরুক, তাকে জানাতে হবে। আবিরের নাম শুনতেই আদি ছুটে পালালো। সবাই আদির কাণ্ড দেখে হাসছে। মিম গিয়ে সোফায় বসলো মেঘের পাশে। মিম টিভিও দেখছে, আবার গুনগুনিয়ে গানও গাইছে। মেঘ কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে আছে, সেদিকে মিমের কোনো খেয়াল নেই। মেঘ মাঝে মাঝে খেয়াল করে মিম আজকাল একটু বেশি বেশি খুশি খুশি থাকে। মেঘ বলল, কিরে তোর খবর কি? মিম, কিসের খবর? কয়টার খবর? মেঘ, তোকে দেখে মনে হচ্ছে ডাল মে জরুর কুছ কালা হে। মেঘ চোখ ছোট ছোট করে বলল, কাহিনী কি? মিম, আপু তুমি যে কি বলো না, আজকাল কি হাসাও যাবে না? মিম বসা থেকে উঠতে উঠতে বলল, ধুর, আজকাল এই বাড়িতে হাসলেও সমস্যা। মেঘ অবাক কণ্ঠে তাকিয়ে বলল, এর আবার কি হলো? রাকিব, কিরে আবির, শুনলাম কাল অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিস, বাসায় কি কোনো সমস্যা? আবির, না রে, তেমন কিছু না। গতকাল তানভীর আর বন্যা হানিমুনে গিয়েছে, ওদের বিকেলে স্টেশনে দিতে গিয়েছিলাম। তাছাড়া মেঘের শরীরটাও গতকাল ভালো ছিল না। রাকিব, মেঘ এখন কেমন আছে? আবির, ভালো। তোর কথা বল, তোকে তো বলেছিলাম 1 সপ্তাহ অফিসে আসতে না, 4 দিন পরে চলে আসলি যে, একটা ছুটির অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলেই তো হতো। রাকিব, জানি, কিন্তু অনেক কাজ পেন্ডিং হয়ে গেছে এই কয়েকদিনে, তাই ভাবলাম তোর ওপর এত চাপ না দিয়ে অফিসেই চলে আসি। আবির, প্রয়োজন ছিল না, এ সময় তোর রিয়ার পাশে থাকা বেশি দরকার ছিল। রিয়া আর বেবি কেমন আছে? রাকিব, ভালো। মেঘের কথাটা শুনেছে পর থেকে বারবার মেঘের কথা জিজ্ঞাসা করছিল। জান্নাতও বলল কয়েকদিনের মধ্যে মেঘকে দেখতে যাবে। আবির, যেতে বলিস জান্নাতকে। ভেবেছিলাম মেঘকে নিয়ে তোদের বাড়িতে যাব রিয়া আর বেবিকে দেখতে, কিন্তু আম্মু আর মামনি বলল বাবুর 1 মাস না হওয়া পর্যন্ত মেঘ সেখানে যেতে পারবে না। রাকিব, সমস্যা নেই, পরে এক সময় নিয়ে যাস। আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজ থেকে একটা ছোট্ট টুইস্ট থাকছে। প্রত্যেকটি পর্বে উপন্যাসের কোন জায়গাটা বা কোন কথাটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেছে, সেটা যদি সুন্দর করে কমেন্টে তুলে ধরতে পারেন, তাহলে আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।
সুন্দর একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।